তুমি আসবে বলে কষ্টগুলো মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে অজানা এক অনুভূতি শিহরণে। তুমি আসবে বলে মনের আকাশে রংধনুর আগমন ঘিরে ধরেছে এক ভালো লাগার রেশ। তুমি মানে ভালো লাগার অনুভূতি, পাখির কিচিরমিচির ডাকে কত ভেঙেছে ধ্যান শুধু তুমি আসবে বলে। জবায়ের আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে কবিতাটা আবৃত্তি করছিল। তখনই পেছন থেকে কেউ একজন খুব শক্ত করে কান টেনে দিল। তখনই জবায়ের পেছন ফিরে দেখলো তার দাদিমা জাহেরা খাতুন। আরে দাদিন, কখন এলে? আমাকে জানাতে, আমি আনতে যেতাম। এইটুকু বলতেই তার দাদিমার দিকে চেয়ে বলল, কি হলো, তুই কথা বলছো না যে? আর ইউ ওকে? আমি ছিলাম না মানে এই নয় যে আমি কিছু জানি না, তা কিন্তু মোটেই নয়। জবায়ের এবার বুঝতে পারলো তার দাদিনের অভিমান হয়েছে। সে জানায় নাই তাসনিয়ার ব্যাপারে কিছু। মনে মনে ভেবে একটা শ্বাস ছেড়ে তার দাদিনকে বলল, আরে তোমাকে সারপ্রাইজ দিব বলে বলি নাই, বাট তুমি তো জানতে, তাই আর জানাইনি। বলেই হাসতে লাগলো জবায়ের। জাহেরা খাতুন নাতের এমন উত্তরে বেশ খুশি। চেহারা দেখে তো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তাও জাহেরা খাতুন ভাব নিয়ে বলল, তাই তো, কখন নিয়ে যাবি আমায়? তুমি যখন বলো তখন, যদি চাও এখন যাবে তাহলে তাই হবে। বলেই মোবাইলটা হাতে নিয়ে বলল, ছবি দেখাবো? জাহেরা খাতুন জবাব দিল, আমি ছবি নয়, বাস্তবে দেখব। তুই দাঁড়া, আমি রেডি হয়ে আসছি। জাহেরা খাতুন বের হয়ে চলে গেল। জবায়ের যাওয়ার পানে চেয়ে এক পলক হেসে বলল, পারে না আমার উপর অভিমান করতে, না পারে রেগে থাকতে, দাদিনটা এমনই। 10 মিনিট পর জাহেরা খাতুন একেবারে রেডি হয়ে নিচে নামলো। ডাইনিংয়ে দাঁড়িয়ে জবায়ের মা আয়শা বেগমকে ডাকলেন। আয়শা বেগম হাতের কাজ রেখে রান্নাঘর থেকে ছুটে এলেন। ঝটপটে উত্তর দিলেন, আম্মা ডাকছিলেন? জাহেরা খাতুন হেসে বলল, দুদিন পর ছেলের বউ আসবে, তাও আমায় এমন ভয় পাও কেন বুঝি না। এত তাড়াহুড়োর কিছু নেই। ও হ্যাঁ, ডাকছিলাম কারণ আমি জোবাইরকে নিয়ে নাতিন বউ দেখতে যাচ্ছি। ওদের একটু ফোন করে জানাও। আয়শা বেগম অবাক হয়ে বললেন, কিন্তু আপনি এখন এলেন মাত্র, এতদিন ছিলেন না? আফিমা আপনার সাথে রেগে আছে, এখন ওর সাথে দেখা না করলে। জাহেরা খাতুন পুত্রবধূকে থামিয়ে দিয়ে বলল, আমি তো জায়গা জমি ঝামেলায় গ্রামের বাড়ি ছিলাম, সবই তো জানো। তাহলে তুমি যদি বাচ্চামি করো তাহলে কি হবে? সেসব পরে দেখবো, এখন তুমি ওদের জানাও। গেলাম আমরা। বলেই বের হলেন জবায়ের আর জাহেরা খাতুন। তাসনিয়া মনের আনন্দে গান শুনছিল আর গ্রামার প্র্যাকটিস করছিল। তখনই তার মা জেসমিন খান এসে বলল, নিয়ামা, তোর দিদি শাশুড়ি আসছে তোকে দেখতে, আমি চুলায় রান্না বসিয়েছি। একটা গাউন এগিয়ে দিয়ে বলল, এই নে। গোল্ডেন কালারের গাউন, সাথে রেড কালার ডিজাইন করা। শোন, যা যা লাগে সাজুগুজু করতে সব তো ড্রেসিং টেবিলে আছে। বলেই বের হয়ে গেল রুম থেকে। উফ, জ্বালার শেষ নেই, যত জ্বালা সব আমার। বিড়বিড় করতে করতে রুমের দরজাটা লক করে দিয়ে গাউনটা পরে নিল। চুলগুলো সিটি করে খোলা রাখলো। বাম কাঁধে চুলগুলো সামনে এনে রাখলো। ডান পাশে চুলগুলো পিছন করে খোলা রাখলো। এক সাইডে ওড়না নিল। হালকা করে সাজলো। হালকা করে খয়েরি রঙের লিপস্টিক পরলো। কানে কাঁধ পর্যন্ত লম্বা গোল্ডেন আর রেড পাথরের দুল পরলো। রেডি হওয়া শেষ হতেই তার মায়ের ডাক শুনতে পেল, তাই গিয়ে দরজা খুলে দিল। জেসমিন খান মেয়ের দিকে তাকিয়ে বেশ অবাক। তার মেয়ে এত সহজে রেডি হয়ে নিল ভেবে চাপা হেসে বলল, ঠিক আছে, সুন্দর লাগছে। বলেই মাথার ওড়নাটা ঠিক করে দিল। তারপর বলল, চল, ওরা এসেছে। তাসনিয়া জাহেরা খাতুনের সামনে এসে সালাম দিল। জাহেরা খাতুনও সালামের জবাব দিয়ে পাশে বসতে বলল। জবায়ের অমায়িক দৃষ্টিতে তার হবু বউয়ের দিকে তাকিয়ে মনে মনে বলছে, তুমি যখন যেমন তখনও আমি তোমাতে তেমনভাবে আসক্ত। তোমার এক এক রূপে আমি মুগ্ধ। সত্যি তোমায় পেয়ে হব আমি ধন্য। মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, সব আল্লাহর মেহেরবান। জাহেরা খাতুন তাসনিয়ার দিকে চেয়ে বলল, মাশাল্লাহ, নাতিন বউ আমার খুব পছন্দ হয়েছে। বলে একটা গয়নার বক্স এগিয়ে দিয়ে বলল, এটা তোমার মুখ দেখে আমি উপহার দিলাম, যত্ন করে রেখো। জাহেরা খাতুন জবায়ের দিকে চেয়ে বলল, আর কত দেখবি তোর বউকে, এবার আশেপাশেও তাকা ভাই। বলে একটু হাসলো। এতে জবায়ের বেশ লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হলো। তাসনিয়া জাহেরার কথায় অবাক হয়ে জবায়ের দিকে তাকিয়ে দেখলো সে লজ্জায় কাচুমাচু হয়ে আছে। দেখে তার খুব হাসি পাচ্ছে। ছেলেরাও কি লজ্জা পায়? লাইক সিরিয়াসলি? পরিস্থিতি ক্লিয়ার করতে জাহেরা বলল, আরে এত লজ্জা পাওয়ার কিছু নেই, স্বাভাবিক এইটা। তোর বউকে তুই দেখবি না তো কে দেখবে বল? জবায়ের এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে অবাক হয়ে বোঝার চেষ্টা করছেন একটা মানুষের মধ্যে কত চাপ অভিমান নিখুঁতভাবে জমে থাকে। সত্যি কারো মন বোঝার সাধ্য কারো নেই। তার বোন আফিমা কত শান্তশিষ্ট,
সে জায়রা খাতুন তার দাদিনের সাথে রেখে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। জায়রা খাতুন কাছে যেতেই আফিমা তেলে বেগুনে জ্বলে উঠল। বাগেরানায় থাবা দিয়ে দুপা পিছনে গিয়ে বলতে লাগলো, দূরে দূরে থাকো, আমার কাছে আসবে না। আমার একটা শুভ মুহূর্তে তুমি ছিলে না দাদিন। তুমি খুব স্বার্থপর, তুমি চলে যাও। আমি তোমায় নিতে পারছি না। আমি কি করে ফেলি জানি না দাদিন, আমার রাগ থামছে না। বলেই কান্নার আওয়াজ বেড়ে গেল। জোবাইয়ের এসব দেখে মুচকি এসে বোনের পাশটা দাঁড়িয়ে দাদিনের দিকে ঘুরিয়ে মুখটা দাদিনের দিকে করে বলল, অভিমান বেশ তীব্র, দাদিন কিছু করো। বলেই হাসলো। এদিকে আমার নাতনিটা অনেক বড় হয়ে গেল চোখের নিমিষে। আমি ছিলাম নাকি ইচ্ছা করে? এ দেখ, কান ধরলাম, এবার তো ক্ষমা করে দে। বলেই কান ধরে রইল। দাদিন এমন কাতরে আফিম বরফের ন্যায় গলে গেল। দাদিকে জড়িয়ে ধরে বলল, আমি খুব কষ্ট পেয়েছি। জায়রা খাতুন পরম আবেশে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, জানি তো, সরি, তোর জন্য গিফট আছে। ভালোবাসার মানুষগুলো এমনই, রাগ, অভিমান, স্নেহিকেরা। সময় পেরিয়ে গেছে, সেই গন্তব্য দিনটা এসে গেছে। আমার কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। আত্মীয় স্বজন সবাই মোমো করছে, সবাই আমাকে প্রশ্ন করছে। তাসনিয়াকে এক অদ্ভুত লজ্জা ঘিরে ধরেছে। সবাই তাকে নিয়ে কথা বলছে। একে একে সবাই প্রশ্ন করছে, বর পছন্দ হয়েছে নাকি। এমন হাজারো ননস্টপ কথাবার্তা শিকার হচ্ছে। সে পারছে না মাটি খুঁড়ে মাটিতে ঢুকে যেতে, কাউকে থামাতেও পারছে না। তাই সে বাড়ির আশপাশটা দেখছে। পুরো খান বাড়ি হরেক রকম ফুল দিয়ে সাজানো হয়েছে, সাথে কালারফুল লাইটিং করা হয়েছে। মেহমানরা পুরো বাড়িটাকে মাতিয়ে দিয়েছে। এসব দেখে তাসনিয়া ছোট করে একটা নিঃশ্বাস ফেললো আর নিজে নিজেই ভাবতে লাগলো, যার বিয়া তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। এই কথাটা কেন বলে সেটা বুঝতে পারলো। আসলে কোনো কথাই ফেলনা নয়, এই টের পেল। তাসনিয়া বাড়ির গেটের কাছে গিয়ে দেখলো তার বাবা আজ কত ব্যস্ত। সব কাজ ডেকোরেটরদেরকে দেখিয়ে দিচ্ছে। আজ তাসনিয়ার বড় ভাই না থাকার শূন্যতা খুব করে অনুভব করছে। আজ যদি তার ভাই থাকতো বড়, তাহলে তার বাবার একটু হেল্প হতো, সব একা হাতে সামলাতে হতো না। না চাইতেও আজ তার চোখ জোড়া ভিজে আসছে। তাই সে কাজিনদের মাঝে এসে বসলো। সন্ধ্যা 7টায় আমার ফ্রেন্ডরা আসলো। তাসকিয়া, নদী, মিলাদ, সামিয়া, রিচি, রিমন। সবচাইতে বড় অবাক হলাম সুমনকে দেখে। অবাক হওয়াটা নিজের মধ্যে আটকিয়ে ওদের সবাইকে ওয়েলকাম করলাম, বসতে দিলাম, আমিও বসলাম। শুরু হয়ে গেল ওদের পিঞ্চ মারা। দোস্ত, কি অবস্থা? আজ থেকে তো আর একা থাকবি না, ডাবল হয়ে গেলি। যেখানে যাবি সেখানে সঙ্গ পাবি। তুই তো অন্তত ছাড় দে মেরি প্যারি বেহিন। কি আনন্দ তাসনিয়া, দেখে কে। বোন ট্রিট কই? বোন ট্রিট দে। বলে সব কটা বান্দরের দল হাসতে লাগলো। 8টার দিকে আফনা হাতে একটা কুলা নিয়ে এসে আমাদের কাজিন ফ্রেন্ডস গ্যাংটার পাশে এলো। আফনার পরনে হলুদ রেড মিশ্রণের লেহেঙ্গা, হাত ভর্তি চুড়ি, দেখতে অনেক সুন্দর লাগছে। সবাই একসাথে বলে উঠল, লুকিং বিউটিফুল ফ্যারি, মাইন্ড ব্লোয়িং লিটল ডাল। আফনা একগাল হেসে বলল, থ্যাংক ইউ অল সিস্টার ব্রো। কুলাটা এগিয়ে দিয়ে বলল, এখানে মেহেন্দি আছে, যে ভালো লাগাতে পারো আপুকে লাগিয়ে দাও, আম্মু বলেছে। সবাই বলে উঠল, মেহেদি, ওহো, বলে হেসে উঠল। আমার অবস্থা জোকারের মতো। সবাই আমাকে নিয়ে ঠাট্টা করছে। সবার মধ্যে সামিয়া খুব ভালো মেহেদি লাগাতে পারে, তাই সে আমাকে মেহেদি লাগিয়ে দিচ্ছে। 2 হাতের কোনোই পর্যন্ত মেহেদি পরলাম। মেহেদি হাতে আমি বসে আছি। সবাই যার যার মতো গল্পে মেতেছে। 10 মিনিট পর আমি হাত ধুয়ে ফেললাম। মেহেদির কালারটা একেবারে গাঢ় হয়েছে। গাঢ় গোল্ডেন আর হালকা রেড মিশ্রণের একটা লেহেঙ্গা পরলাম। লেহেঙ্গার ওড়নাটা আমাকে শাড়ির স্টাইলে পরিয়ে দিল পার্লারের মেয়েরা। পরিয়ে একেবারে বউয়ের মতো সাজিয়ে দিল। সর্বশেষ মাথায় ঘোমটা পরানো হলো। আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে। কিছু যদি মনে না করেন একটা প্রশ্ন করব? অবশ্যই। আপনার বিয়েটা বাসায় কেন ফেললো? এত আয়োজন তো কোনো একটা রিসর্টে নিলে ভালো হতো। আচ্ছা। তাসনিয়া হালকা হেসে বলল, বিয়া বটে, তবে আজ আমার আগাত আর এঙ্গেজড। এখন বিদায় হচ্ছি না, তাই আমার বিয়া মানে যখন উঁচায় নিয়ে যাবে তখন আবার আপনাকে দাওয়াত দিব। রাত 9টায় জুবাইরের পরিবারের মেহমানরা সবাই আসলো। ওদেরকে আমার কাজিনরা, ফ্রেন্ডরা সবাই মিলে ফুল দিয়ে ওয়েলকাম করলো। ক্যামেরাম্যান সব কিছু ভিডিও প্লাস ফটোশ্যুট করছে। সবার আপ্যায়ন শেষে
আমাদের আগাদের যাবতীয় নিয়ম সম্পূর্ণ হলো। হঠাৎ লাইট অফ হয়ে গেল। আমি দাঁড়িয়ে গেলাম। আমার বরাবর গোলাপের কিছু পাপড়ি উপর থেকে পড়লো। আমি স্পর্শ করে বুঝতে পারলাম। আবারও লাইট জ্বলে উঠল। দেখলাম ফ্লোরে জুবাইয়ের হাঁটু গেড়ে বসেছে একটা রিং হাতে। আমার চারপাশে সব রিলেটিভরা, জুবাইরের ফ্রেন্ডরা, আমার ফ্রেন্ডের সবাই আমাকে বলতে লাগলো হাত এগিয়ে দিতে। আমি হাত এগিয়ে দিতে জুবাইর দাঁড়িয়ে আমাকে রিং পরিয়ে দিল। সাথে সাথে সবাই হাত তালি দিল। আরেকটা রিং আব্বু আমার দিকে এগিয়ে দিয়ে বলল জুবাইরের হাতে পরিয়ে দিতে। আমিও তা করলাম। ক্যামেরাম্যান আমাদের প্রতিটা মুহূর্ত ক্যামেরায় বন্দি করে নিল। বলেই আবারও হাসলো। তাসনিয়া এক দৃষ্টিতে জুবাইরের দিকে চেয়ে রইল। কেমন যেন অদ্ভুত এক মায়া বেঁধে গেল তার। চোখে সরাতে ইচ্ছে করছে না। অ্যাশ রঙের পাঞ্জাবির ওপর রেড হাফ ব্লেজার, চুলগুলো স্পাইক করা, ঠোঁটের কোণে এক চিলতে হাসি যেন লেগেই আছে। সবাইকে খুব অমায়িকভাবে আপ্যায়ন করাচ্ছে। এই ব্যাপারটা আমার চোখ জুড়ে বন্দি হয়ে রইল। সে যে নিজে দায়িত্ব নিল, সত্যি বলতে আমার খুব ভালো লাগলো। মনের কোণে তার জন্য একটা জায়গা হয়ে গেল। এই ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল। তাসনিয়ার জামাই খুব ভালো হবে দেখে বোঝা যাচ্ছে। কতটা মিশুক আর দায়িত্ববান। ভাবনার অতলে ডুবেছিলাম একরাশ ভালো লাগা নিয়ে। কেউ আচমকা আমার কাঁধে হাত দেওয়াতে আমি চমকে গিয়ে কেঁপে উঠলাম। পিছন ফিরে দেখলাম জুবাইরের হাসি মুখে বলল, কি গো মিসেস জুবাইর আব্রাহাম, সবাই ডিনার সেরে নিল, তুমি বুঝি মনের কল্পনা নিয়ে থাকবে? আমি একটা ছোট করে নিঃশ্বাস ফেলে বললাম, তা নয়, আসলে সব তাড়াতাড়ি হয়ে গেল, বুঝে উঠতে পারলাম না। একটু থামলাম, তারপর বুঝতে পারলাম যে কি বলতে কি বলে ফেলেছি। মনে মনে এইসব ভেবে একটু আফসোস হচ্ছে। জুবাইর তখনই বলে উঠল, একটু সময় নাও, সব ঠিক হয়ে যাবে, চলো সবাই ওয়েট করছে। বলে চলে গেল। আমি বোকার মতো হয়ে আফসোস করছি আর নিজেকে বকতে বকতে ডিনার যাওয়ার জন্য যাচ্ছিলাম। তখনই হাসাহাসির আওয়াজ পেয়ে একটু উকি মেরে দেখলাম আফিমা আর তার হবু হাজবেন্ড কথা বলছে আর একটু পরপর হাসছে। ওদের দেখে মনে হচ্ছে সব হাসি ওদের জন্য, কোনো দিকে খেয়াল নেই, নিজেদের গল্পে নিজেরা মশগুল। আমি দরজাটা আটকে দিয়ে চলে আসলাম। দুইটা টেবিলকে জয়েন করে দিয়ে আমার ফ্রেন্ডস, কাজিন সবাই একসাথে বসেছে, সাথে জুবাইরের ফ্রেন্ডসরা। বুঝলাম আজ আমি আবার ঠাট্টার শিকার হব। সব চেয়ার ফিল আপ, জুবাইরের পাশেটা শুধু খালি। বুঝলাম এসব এদের কারসাজি। আমি ইতস্ত করে ওদের পাশটায় আসতে রিমান দাঁত 32টা দেখিয়ে হেসে বলল, তাসনিয়া এসেছিস? তোর জন্য ওয়েট করা, বসে পড় দুলাভাইয়ের পাশে। আমি এদিক সেদিক তাকিয়ে বললাম, না না, তোরা ডিনার সেরে নে, আমি আম্মুর সাথে খাবো। বলতে সবাই হেসে উঠল। তাসকিয়া বলে উঠল, বেব, তুই শ্বশুরবাড়ি যখন যাবি তখনও আন্টি যাবে, তাই না দোস্ত? সবাই আবার হাসলো তাসকিয়ার সাথে তাল মিলিয়ে। বুঝলাম এখানে সবাই আমাকে মুরগি বানাবে। তাই আর দেরি না করে জুবাইরের পাশে বসে পড়লাম। সবাই ননস্টপ মস্করা করছে। কোনো রকম খাওয়া শেষ করে কেটে পড়লাম। আমার ফ্রেন্ডসরা সবাই চলে গেল। কাজিনরা কিছু কাছের আত্মীয় থেকে গেল। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। অরেঞ্জ রঙের একটা 3 পিস পরে কাজিনদের মাঝে বসলাম। ওরা সবাই ঘুমাবার প্রিপারেশন নিচ্ছে। আমি মোবাইলটা নিয়ে ব্যালকনিতে চলে আসলাম। তাসকিয়াদের কল করে জেনে নিলাম সবাই ঠিকভাবে পৌঁছে গেছে কিনা। কথা বলে একটা বেতের মোড়া টেনে বসলাম। খুব ক্লান্ত লাগছে। চোখ বন্ধ করে বাতাসের হালকা হাওয়া অনুভব করছিলাম। তখনই আমার দাদি শাশুড়ি ডাক দিলেন, নাত বউ। এইভাবে ডাকার কারণে অদ্ভুত এক ধরনের লাগছে। তাও মুখে হাসি টেনে বললাম, আজ থেকে তুমি এক নতুন সম্পর্কে আবদ্ধ হলে, বুঝছো? তোমার সব কিছু আগে যেমন তোমার মা বাবাকে বলতে, এখন সব তোমার স্বামীকে বলবে। কোনো কিছু গোপন রাখবে না, বুঝেছো? আমি শুধু মাথা দুলালাম। উনি আবারও বললেন, তুমি আর জুবাইর কিছুক্ষণ কথা বলে ফ্রি হয়ে নাও, চলো আমার সাথে। বলে হাত ধরে গেস্ট রুমে নিয়ে আসলো। জায়রা খাতুন জুবাইরকে ডেকে বলল, কথা বলে নেয়, যাবার সময় হয়ে এলো। বলে দরজাটা আটকিয়ে চলে গেল। জুবাইর আমাকে সোফাতে বসতে বলল। সে আবারও বলতে লাগলো, দেখো আমাদের বিয়েটা
এক প্রকার অ্যারেঞ্জডভাবে হলো। আমরা কারো ব্যাপারে কেউ তেমন জানি না। সত্যি বলতে আমার তোমাকে আগে থেকে ভালো লাগতো। আমি তোমাকে যে ভালো লাগতো সেটা আম্মুকে বলেছিলাম। আম্মু যখন আপনার বাড়িতে এলো তোমাকে দেখে আম্মুরও পছন্দ হলো। এটা আম্মু আব্বুকে জানায়। আব্বু তো শুনে ডিসিশন নেন যে আমাদের বিয়ে দিবে। একটু থেমে আবারও বলল, আমার কয়েকদিন পর ফাইনাল এক্সাম। অনার্সের এক্সাম শেষ হতেই আমি বিদেশ চলে যাব বিজনেসের কাজে, সেই সাথে হায়ার স্টাডির জন্য। তাই এত তাড়াহুড়া। তুমি খুব অবাক হচ্ছ তাই না? আম্মুকে কেন বললাম আগে? আমি এতক্ষণ চুপ হয়ে সব শুনছিলাম। অবাক হওয়ার রেশ এখনো আমার কাটেনি, তাও বললাম, কেন? কারণ আমি চাইনি আমাদের প্রেমটা অপবিত্রভাবে হোক। কেন জানো? এসব প্রেম আমাদের ধর্মে বিয়ার আগে জি না। তাই আমার বিশ্বাস ছিল আম্মু কিছু একটা করবে, আর তাই হলো। সবাই না হয় বিয়ার আগে প্রেম করে, আমরা না হয় বিয়ার পরে প্রেম করব। কি বলো? আমি মাথা নাড়ালাম। জোবায়ের দাঁড়িয়ে গিয়ে বলল, আজ আসি, সবাই ওয়েট করছে। ভালো থেকো, গুড নাইট। বলে চলে গেল। জুবাইরের প্রতিটা কথা হৃদয় জুড়ে গেল। তার জন্য সম্মানটা আপনা আপনি বেড়ে গেল। একটা মানুষ এতটা সিনসিয়ার ভাবতেই নিজেকে ভাগ্যবতী মনে হয়। জীবন বড্ড অদ্ভুত, কখন কি হবে কেউ জানে না। সব যেন সময়ের অপেক্ষা। সময় বড্ড চলমান, সময় পেরিয়ে গেছে। কাল থেকে সব কিছু যেন আমার কেমন ঘোরের মধ্যে আছি। দুপুরের দিকে সব মেহমান চলে গেছে। দুপুর 3:30-এ আমি আবার ঘুমাবার প্রিপারেশন নিচ্ছি। কাল অনেক রাতে ঘুমালাম, আবার সকালে তাড়াতাড়ি উঠে যেতে হলো, যার ফলে ঘুম ভাবটা কাটেনি। তুমুল গতিতে মোবাইলের রিংটোন বেজে উঠল। আমার মোটেও কল রিসিভ করার ইচ্ছা নেই। বড্ড আলসে লাগছে বিছানা থেকে নেমে মোবাইলটা নিতে। এসব ভাবনার মাঝে কল কেটে গেলে দ্বিতীয়বার আবার বাজছে। মোবাইলের রিংটোন বাজছে, তাই আর দেরি না করে কলটা রিসিভ করলাম। তখনই তাসকিয়া বলে উঠল, তোকে মেসেজে একটা অ্যাড্রেস দিলাম, ওই ঠিকানায় চলে আসিস। আমি চরম অবাক হয়ে বললাম, এই অবেলায় বের হব কেন? আম্মুকে বললে আমাকে এক গাদা নীতিবাক্য উপহার দিবে। তুই তো সব জানিস, তাও এমন বাচ্চামো আবদার কেন করছিস? জানিস তো আমি বড্ড ইমোশনাল, সো হার্ট অ্যাটাকের মতো রাগ টাগ করিস না রে। আমরা কথা শেষ হতে তাসকিয়া হেসে বলে, সিরিয়াসলি তাসনিয়া, তুই এতটা বাচ্চু জানতাম না। আরে আন্টি আসতে দিবে, তোর জন্য সারপ্রাইজ আছে, যা গিয়ে রেডি হয়ে নে। আর হ্যাঁ, একটু সেজে গুজে আসিস। বলে কলটা কেটে দিল। আমাকে কিছু বলার সুযোগ দিল না। আমি হাজারো চিন্তাধারা নিয়ে আম্মুর কাছে গেলাম। আম্মু পারমিশন দিয়ে দিল আর বলল, একটু পর তোর আব্বু গাড়িটা পাঠিয়ে দিবে। আমি অবাক হয়ে বললাম, আব্বুর গাড়ি আমার জন্য পাঠাচ্ছে, যেখানে কিনা আমাদের নিজের গাড়ি থেকেও আমার আব্বুর কাজের কারণে ব্যবহার করতে পারি না, সেখানে আজ তাও আমাকে। আম্মু আমাকে থামিয়ে দিয়ে বলল, এত ভাবতে হবে না, যা রেডি হয়ে নে। আমিও রেডি হয়ে নিলাম। ঠিকানা মতো চলে এলাম। এসে দেখলাম একটা রেস্টুরেন্ট। পা চালিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করলাম। রেস্টুরেন্টে প্রবেশ করতেই দেখলাম পুরা ফাঁকা। কেমন যেন ভয় হচ্ছে। রেস্টুরেন্ট পুরা বিভিন্ন রঙের